তোমাদের এই চ্যাপ্টারে দুটো ডেরিভেশন ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম, WET, ওয়ার্ক এনার্জি থিওরেম মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই অল ফোর্স, এইভাবে লিখছিলাম না, ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এইটাকেই বলি আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম, এই ডেরিভেশন। আর আজকে যেটা করব মেকানিক্যাল এনার্জি কনজারভেশন প্রুভ করা। এই দুটো থিওরি কিন্তু ডেরিভেশন হিসাবে তোমাদের স্কুলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে actually sum of potential energy and kinetic energy is called mechanical energy. আচ্ছা, তারপর মেকানিক্যাল এনার্জি যদি আমরা ME মেকানিক্যাল এনার্জি লিখলাম, সাপোজ ক্যাপিটালি দিয়ে লিখছি আমরা মেকানিক্যাল এনার্জি, সেটা বলছে কি সাম অফ পোটেনশিয়াল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি, PE প্লাস কাইনেটিক এনার্জি মানে KE, এই দুটোর সামকেই আমরা বলি মেকানিক্যাল এনার্জি E। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিকে না আমরা অনেক সময় ইউ দিয়ে লিখি আর কাইনেটিক এনার্জিকে আমরা কে দিয়ে লিখি। এটাকে আমরা বলছি মেকানিক্যাল এনার্জি। অনেক সময় এটাকে টোটাল মেকানিক্যাল এনার্জি বলে। দেখো এটাকে TMEও বলে, এই যেরকম TME, টোটাল মেকানিক্যাল এনার্জি মানেই কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, এইটাকে না বারবার কি এত বড় একটা লাইন না লিখে না এটাকে শর্ট ফর্মে লিখবো COME, কাম। কাম মানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। বলো তো, আমি আরো কয়েকটা বলছি। COKE এটা কি বুঝবে? কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা বলো তো, COLM কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। COKE কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি। এই বিশাল লাইন না লিখে আমরা শর্ট ফর্ম গুলো লিখবো। মেকানিক্যাল এনার্জি কনজারভেশন মানে কি? মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকবে। মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকা মানে হচ্ছে কনস্ট্যান্ট থাকা। মেকানিক্যাল এনার্জি বলতে কি বোঝাচ্ছে? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তার মানে আমাদের এই লতে বললো ইউ প্লাস কে মানে সাম অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। কখন? এইবার আসল কথাটা বলি নাই, সেটা হচ্ছে যদি ইফ অনলি দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড কনজারভেটিভ ফোর্স। অন্য কোনো ফোর্স থাকা যাবে না। গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো, স্প্রিং ফোর্সকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো। মেকানিক্সে আমরা এই দুটোই কনজারভেটিভ ফোর্স পড়ি, গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স। এই ল ভ্যালিড তখনই যদি শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সই ওয়ার্ক করে, মানে অনলি ইন প্রেজেন্স অফ কনজারভেটিভ ফোর্স দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি রিমেইনস কনস্ট্যান্ট। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে গ্র্যাভিটি নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তো গ্র্যাভিটি ফোর্স, এই বডিটার উপর গ্র্যাভিটি নিচের দিকে অ্যাক্ট করছে। আমি যদি ছেড়ে দিই তাহলে অনলি দ্য ফোর্স, এটার উপরে কত? গ্র্যাভিটি। আর কোনো ফোর্স নাই তো। যখন মাটিতে পড়ছে, পড়ার মুহূর্তে যতক্ষণ হাওয়াতে যতক্ষণ ছিল ততক্ষণ অনলি দ্য ফোর্স কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। এই যে অনলি গ্র্যাভিটেশনাল ফোর্স, অনলি স্প্রিং ফোর্স যদি প্রেজেন্ট থাকে তাহলে মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। এবার মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট কথার অর্থ বোঝো। যখন এই বডিটা উপরে ছিল, এখানে টোটাল মেকানিক্যাল এনার্জি কত এটা আমরা হিসাব করতে চাচ্ছি। কি করে হিসাব করব? এখানে পোটেনশিয়াল এনার্জি হিসাব করতে হবে, এখানকার কাইনেটিক এনার্জি হিসাব করতে হবে। এখান থেকে হাইটের জন্য পোটেনশিয়াল এনার্জি হবে mgh, কাইনেটিক এনার্জি এই ক্ষেত্রে এখানে 0, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি তাহলে mgh প্লাস 0 ইকুয়াল টু mgh। এবার যখন আমি ছেড়ে দিলাম যে কোনো পয়েন্টে পাথের, এই টোটাল এনার্জি mgh হবে। তার মানে কি? যখন উপর থেকে পড়ছে পোটেনশিয়াল এনার্জি তো লস হচ্ছে অ্যাকচুয়ালি। যখন উপর থেকে পড়ছে নিচের দিকে হাইট কমে যাচ্ছে, তো তখন পোটেনশিয়াল এনার্জি লস হচ্ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কোথায় যাচ্ছে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। সেই জন্যই তো টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। ধরো এইখানে টোটাল এনার্জি আমি বললাম 10, এই সাইডে টোটাল এনার্জি 10 মানে কি? এখানে পোটেনশিয়াল এনার্জিটাই 10 আর কাইনেটিক এনার্জি কত? 0, যেখানে আমরা ধরেছিলাম টোটালটাই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কত? 0। এবার যখন নিচে আসবে এইখানে তার পোটেনশিয়াল এনার্জিও আছে, হাইট আছে, আবার ভেলোসিটিও আছে, স্পিড আছে, কাইনেটিক এনার্জিও থাকবে। তার মানে 10 টোটাল 10 একই থাকবে, পোটেনশিয়াল এনার্জি কমে যাবে, কমে গিয়ে ধরো একটা কিছু হলো 6, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এটাই তো, কাইনেটিক এনার্জি 4 হবে। দেখো টোটাল এনার্জি কিন্তু 10। এটা যখন আরো নিচের দিকে নামবে, ধরো এইখানে আসলো যখন, এইবার পোটেনশিয়াল এনার্জি আরো কমে গেল, ধরো হলো 2, তাহলে কাইনেটিক এনার্জি নিশ্চয়ই এই পজিশনে 8। একদম মাটিতে যখন লেগে যাবে, গ্রাউন্ডে যখন আসবে, তখন পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে গেল,
আর কাইনেটিক এনার্জি হবে কত 10, মানে টোটাল এনার্জি অলওয়েজ দেখো কনস্ট্যান্ট, টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট সবসময় 10 10 10 10, যে কোনো পয়েন্টে টোটাল মেকানিক্যাল এনার্জি 10। হ্যাঁ, তবে তার মধ্যে একটা বাড়ছে একটা কমছে, এটা হতে পারে। একটা বলতে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এই দুটোর মধ্যে একটা বাড়তে পারে একটা কমতে পারে, কিন্তু টোটালটা একই থাকবে। কিন্তু একটা কন্ডিশন, কি কন্ডিশন? অন্য কোনো ফোর্স থাকা যাবে না, শুধুমাত্র ফোর্স থাকতে হবে। কোন ফোর্স? কনজারভেটিভ ফোর্স শুধুমাত্র থাকতে হবে। সেই জন্য কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি স্টেটমেন্ট দিতে গিয়ে আমরা কিন্তু লিখবো এইভাবে, দেখো, অনলি ইন প্রেজেন্স অফ কনজারভেটিভ ফোর্স টোটাল মেকানিক্যাল এনার্জি অফ এ বডি রিমেইনস কনস্ট্যান্ট। Only in presence of conservative force, total mechanical energy of a body remains constant. This is the statement of law of conservation of mechanical energy. Total mechanical energy কত? E equal to constant. মিনিংটা বলতে চাচ্ছি, E মানে কি? U plus K equal to constant. তার মানে হচ্ছে এইটা। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, এটাই হচ্ছে আমাদের কি? তাহলে COME, এটা কিন্তু কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার এটা প্রুফ শিখবো। ফ্রম আমি WET লিখলাম, তার মানে কি? ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম। ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরেম উই নো W all now equal to change in kinetic energy. এটার মানে তো কনজারভেটিভ ফোর্স থাকতে পারে প্লাস নন কনজারভেটিভ ফোর্স থাকতে পারে। WC মানে কনজারভেটিভ ফোর্স, NC নন কনজারভেটিভ ফোর্স। যদি প্রেজেন্ট থাকে এক্সটার্নাল ফোর্স থাকতে পারে, সিউডো ফোর্স থাকতে পারে, আরো আদার ফোর্স থাকতে পারে। যত ফোর্স থাকবে সবার ওয়ার্ক ডান প্লাস করলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এইবার মেকানিক্যাল এনার্জি কনজারভেশনের মধ্যে কি বলা আছে? অনলি ইন প্রেজেন্স অফ, শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স এখানে থাকে যদি, তার মানে বাকিগুলো জিরো হবে। শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স থাকবে মানে এটা থাকবে শুধু, বাকিগুলো অ্যাবসেন্ট যদি থাকে তাহলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এগুলো জিরো। হ্যাঁ, প্লাস হবে। ইফ NC W এক্সটার্নাল, W সিউডো, W আদার, এগুলো যদি জিরো হয়, সবগুলো জিরো করলাম একটা বাদ দিয়ে। কোনটা বাদ দিয়ে? প্রেজেন্ট থাকতে হবে তো কনজারভেটিভ ফোর্সটাই, তাহলে বাকিগুলো জিরো। তাহলে আমি লিখতে পারি WC ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। WC মানে হচ্ছে মাইনাস ডেল্টা ইউ। কনজারভেটিভ ফোর্স যে ওয়ার্ক করে সেটা নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি চেঞ্জের সমান হয়, ইকুয়াল টু ডেল্টা কে লিখতে পারি। তার মানে দেখো ডেল্টা ইউ প্লাস ডেল্টা কে ইকুয়াল টু কত এলো? ইকুয়াল টু জিরো। এবার ডেল্টা কমন নাও। ডেল্টা কি মিন করে বলো তো? চেঞ্জ। চেঞ্জটাকে কমন নিলাম, তাহলে ইউ প্লাস কে ইকুয়াল টু জিরো। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মিনিং কি? এটা টোটাল এনার্জি না? চেঞ্জ ইন টোটাল এনার্জি মানে চেঞ্জ ইন মেকানিক্যাল এনার্জি হলো এটা। চেঞ্জ ইন মেকানিক্যাল এনার্জি জিরো, চেঞ্জটা জিরো, এই কোয়ান্টিটির যে চেঞ্জ সেটা জিরো। তাহলে এই কোয়ান্টিটিটা কি? কনস্ট্যান্ট, ভ্যারি করবে না এটা। তাহলে চেঞ্জ জিরো মানে therefore আমরা লিখতে পারি ইউ প্লাস কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। হ্যালো, দিস ইজ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। দিস ইজ কাম প্রুফ হয়ে গেল। একটা এনার্জি যদি লস হয় একটা গেইন হয়, প্লাসটা কনস্ট্যান্ট, সামটা কনস্ট্যান্ট, তাহলে একটা বাড়লে একটা কমতেই হবে। তাহলে ইউ প্লাস কে ইকুয়াল টু কনস্ট্যান্ট তো নাকি? ইউ প্লাস কে ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি? ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। মানে সামটা আগেও যা, ইনিশিয়ালি যা, সামটা পরেও তা। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি না ইউ টু প্লাস কে টু টা এদিকে লেখো আর ইউ ওয়ান প্লাস কে ওয়ান টা এদিকে লেখো? তাহলে হ্যাঁ, একই একই। ইউ টু মাইনাস ইউ ওয়ান লিখতে পারি, তাহলে কে ওয়ান মাইনাস কে টু লিখছি। আমাদের কিন্তু প্রুফ ওখানে শেষ, এখানে শেষ কিন্তু এখানে কমপ্লিট। তাহলে এটা আমি কি দেখাচ্ছি? এইটা আমি দেখাচ্ছি পোটেনশিয়াল এনার্জির গেইন ইকুয়াল টু কাইনেটিক এনার্জি লস, ওই কথাটাকে দেখাচ্ছি। দেখো তো, এটা গেইন ইন পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, লস অফ কাইনেটিক এনার্জি। উল্টো করে বললে তুমি যদি কে টু মাইনাস কে ওয়ান করো তাহলে ইউ ওয়ান মাইনাস ইউ টু হবে না? তার মানে গেইন ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু লস অফ পোটেনশিয়াল এনার্জি। তার মানে আমি কি বলতে চাচ্ছি, এই পার্টটা কেন করলাম? তোমার যদি প্রুফ ওখানেই হয়ে যায়
নিউমেরিক্যাল করার জন্য। ভার্টিক্যাল সার্কুলার মোশনে এটা অ্যাপ্লাই না হলে আমাদের প্রবলেমই সলভ হয় না। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির উপরে প্রবলেম, দেখো খুব সহজ বিষয়টা যদি অ্যাপ্লাই করতে পারো। প্রথম অঙ্ক এটা, এক্সারসাইজ 28। এখানে একটা ব্লক, হ্যাঁ, এম মাস, এই ব্লকটা ভি নট স্পিডে সামনের দিকে যাচ্ছে, আর এখানে একটা স্প্রিং আছে, বুঝতে পারছো? স্প্রিংটা ওয়ালে আটকানো আছে। তাহলে ব্লকটা গিয়ে স্প্রিংকে ধাক্কা দিবে, স্প্রিং কম্প্রেস হবে, এনার্জি কি কনভার্সন হচ্ছে? কোন এনার্জি থেকে কোন এনার্জিতে কনভার্ট হচ্ছে? কাইনেটিক। কার কাইনেটিক এনার্জি কমছে? বডিটার। আর এর পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এইটার পোটেনশিয়াল এনার্জি বাড়ছে আর এটার কাইনেটিক এনার্জি কমছে, তাহলে আমি কি জাস্ট এইটুকু অ্যাপ্লাই করতে পারি না? লস অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু গেইন ইন পোটেনশিয়াল এনার্জি। ব্যাস, অঙ্ক শেষ তো। তাহলে এখানে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং, এটা এখানে লাগবে যখন এটাকে কম্প্রেস করবে, তাই না? এই ব্লকটা মনে করে এখানে চলে আসলো, তাহলে স্প্রিংটা কম্প্রেস হলো তো, কতখানি কম্প্রেস হলো? আচ্ছা, আলাদা ডায়াগ্রামে দেখাই। ধরো বক্সটা এরকম পজিশনে চলে আসছে, তাহলে স্প্রিংটা এখন এইটুকু, বক্সটা এরকম পজিশনে আসছে, স্প্রিংটা এইটুকু, স্প্রিং এর কম্প্রেশন তাহলে এইটুকু, এটা এক্স। ব্লকটা এসে এখানে এসে থেমে যাবে না? যখন থামবে সেটাই ম্যাক্সিমাম কম্প্রেশন। ব্লকটা যখন স্ট্রাইক করবে স্প্রিংটা আস্তে 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 কম্প্রেস হতে থাকবে, ব্লকটা যখন লাস্ট থেমে যাবে তখন কম্প্রেশন ম্যাক্সিমাম। তারপরে কি হবে বলো তো? তারপরে কি হবে? তারপরে ব্লকটা ওদিকে ছিটকে চলে যাবে। তা সেটা আমাদের দরকার নেই, আমাদের তো ওগুলো চাই নাই। আমাদের চেয়েছে যে এটা যখন আসলো থেমে যাওয়া পর্যন্ত কম্প্রেশন কত, দ্যাট ইজ ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং, এটা চেয়েছে। তাহলে লস অফ কাইনেটিক এনার্জি, গেইন ইন, ব্যাস, লস ফ্রম ক্রাম, লস অফ কাইনেটিক এনার্জি, গেইন ইন পোটেনশিয়াল এনার্জি। ইনিশিয়াল ফাইনাল ভালো করে বুঝতে হবে। ইনিশিয়ালি ব্লকের স্পিড ভি নট, ফাইনাল স্পিড যখন ম্যাক্সিমাম কম্প্রেশন হবে তখন ব্লকের স্পিড কত হবে? 0 হবে। তো লস অফ কাইনেটিক এনার্জি কত হবে? হাফ ভি নট স্কোয়ার মাইনাস 0। লস কখন হয়? লস কি করে হয়? ইনিশিয়াল মাইনাস ফাইনাল হচ্ছে লস, সবসময় মনে রাখবে। আর গেইন মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এখানে লসটা কার? কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির ইনিশিয়াল ভ্যালু থেকে কাইনেটিক এনার্জির ফাইনাল ভ্যালু মাইনাস করতে হবে। ইনিশিয়াল হচ্ছে হাফ এম ভি নট স্কোয়ার, ঠিক লিখছি তো? মাইনাস ফাইনালটা কত জানি হলো? 0। এবার গেইন ইন পোটেনশিয়াল এনার্জি, বলো স্প্রিং এর ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যখন এটা ন্যাচারাল লেন্থে ছিল পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ওইটা, আর ফাইনাল হচ্ছে তাহলে কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে। গেইন তো, গেইন মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে হাফ এম ভি নট স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হাফ হাফ ক্যান্সেল হচ্ছে, কে এক্স স্কোয়ার ইকুয়াল টু এম ভি নট স্কোয়ার, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই কে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট এম বাই কে ইন্টু ভি নট। দিস ইজ ম্যাক্সিমাম কম্প্রেশন অফ স্প্রিং। একদম সহজ। এখানে দুটো পাথ দেখতে পাচ্ছ, একটা সার্কুলার পাথ কার্ভ আর কি, আর একটা স্ট্রেট। নিচে একটা বডি উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা সার্কুলার পাথ দিয়ে আসছে। এটা তাহলে এখানে আসবে। আচ্ছা, এখানে আসার পর রেস্টে চলে আসবে না, চলতে থাকবে, বুঝতে পারছো? এই সার্কুলার পাথটা, কার্ভ পাথটা ফ্রিকশনলেস, আর এখানে ফ্রিকশন আছে। দেখো পড়ে দেখো, এই কার্ভ পাথটা ফ্রিকশনলেস আর এখানে আছে ফ্রিকশন। তাহলে কি হবে? এইটা এখানে আসবে, একটা ভেলোসিটি হবে, তারপরে চলতে শুরু করবে। তো ও তো চলতে থাকবে, ভেলোসিটিতে আছেই। এবার ফ্রিকশন থাকার জন্য একটা জায়গায় গিয়ে থেমে যাবে। সেই ডিস্টেন্সটা কত, কত ডিস্টেন্সে গিয়ে থেমে যাবে ফ্রিকশন থাকার জন্য? কোশ্চেন পড়ো এবার। A block of mass 5 kg is released from top of a smooth circular track. দেখো এটা স্মুথ, of height 30 cm, height দেওয়া আছে 30 cm. The horizontal surface is rough with mu is equal to 0.6. Find distance traveled by the block on the horizontal surface before coming to rest. এই ডিসটেন্সটা বার করতে হবে রেস্টে আসার আগে। এই প্রবলেমটা দুটো পার্ট আছে। এইখান থেকে রিলিজ করা মানে হচ্ছে
এখানে একটা পোটেনশিয়াল এনার্জি আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কমবে যখন নিচে আসবে, তাহলে লস অফ পোটেনশিয়াল এনার্জি হবে বডিটার। আর তার জন্য কি হবে, গেইন ইন কাইনেটিক এনার্জি হবে। এইখান থেকে আমি এইখানকার যে ভ্যালোসিটি সেটা আমি পেয়ে যাব। এবার এইটুকু পাথের জন্য ইনিশিয়াল ভ্যালোসিটি জানি, ফাইনাল ভ্যালোসিটি জানি, অ্যাক্সেলারেশন যদি আমি বার করতে পারি তাহলে ডিস্টেন্স বার করা যাবে। একবারে কিন্তু আমি এখানকার ভ্যালোসিটি লিখবো ফ্রম কাম, এইখানকার এই পয়েন্টটার নাম দিচ্ছি এ, এটা বি, এটা সি, তাহলে সুবিধা হবে, তাহলে বেশি কিছু লিখতে হবে না। ফর এ টু বি, এর থেকে যখন বিতে যাচ্ছে কি ইউজ করব, কাম, ফ্রম কাম। এখানে তো ফ্রিকশন নাই, শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স। কোনটার গেইন কোনটার লস, গেইন ইন কাইনেটিক এনার্জি, শেষ কাইনেটিক এনার্জি কত, হাফ এমভি স্কয়ার, মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত, 0, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, গেইন যখন বলবে তাহলে হাফ এমভি স্কয়ার মাইনাস 0, ঠিক আছে। আর লস অফ পোটেনশিয়াল এনার্জি, লস অফ যখন, তখন ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি আগে আসবে। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত, এমজিএইচ, আপাতত এমজিএইচ থাক। আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত, যখন গ্রাউন্ডে চলে আসবে, 0। এখান থেকে দেখো আমাদের এম এম ক্যান্সেল হয়ে যাবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh আসবে, ভি স্কোয়ারই লাগবে আমাদের, থাক ভি স্কোয়ারই থাক। তুমি বসিয়ে দিতে পারো ভ্যালু, 2 ইন্টু জি মানে 10, এইচ মানে 30, তাই না, 600। এখন এইটুকু কত পাথ গিয়ে থেমে যাবে, লাস্ট ভ্যালোসিটি কত বলো তো, এইখানে ভ্যালোসিটি 0। এখন এই ডিস্টেন্সটা ধরো এস, এটা বার করতে হবে। ফর বি টু সি, বি থেকে যখন সিতে আসবে তখন তোমার অ্যাক্সেলারেশন বার করতে হবে। নিউটনস ল অফ মোশন অ্যান্ড ফ্রিকশনে অ্যাক্সেলারেশন বার করা শেখানো হয়েছিল, দেখো কাজে লাগছে। ড্রাইভিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বাই মাস, সামনের দিকের কোনো ফোর্স নেই, অপোজিং ফোর্স আছে, ফ্রিকশনাল ফোর্স, কাইনেটিক ফ্রিকশন। ড্রাইভিং ফোর্স 0 মাইনাস অপোজিং ফোর্স ফ্রিকশনাল ফোর্স বাই মাস, তার মানে মাইনাস এফ কে মানে মিউ ইন্টু এন, এন মানে আবার এমজি, হরিজন্টাল সারফেস, এন এইদিকে এমজি এইদিকে, এন এর জায়গায় এমজি বাই এম, মাইনাস মিউ জি, মাইনাস মিউ বলতে বলা আছে 0.6, জি হচ্ছে 10, তার মানে -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। এইখানকার ভ্যালোসিটি জানো, এইখানকার ভ্যালোসিটি জানো, অ্যাক্সেলারেশন জানো, ডিসপ্লেসমেন্ট কোন ফর্মুলা কাজে লাগাবো, কাইনেমেটিক্স, থার্ডেরটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, হ্যাঁ ওইটা কাজে লাগাবো। নাও ফ্রম থার্ড ইকুয়েশন অফ মোশন, ভি স্কোয়ার বলো, ভি স্কোয়ার কত, 0 স্কোয়ার না, ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালোসিটি স্কোয়ার মানে ভি ধরা আছে, যেটা হচ্ছে 600 বেরোচ্ছে 600, প্লাস 2as, তো এ মানে কত, -6 বেরোচ্ছে না, আর এস টাই তো বার করতে হবে ইনিশিয়াল, এটা কিন্তু ইনিশিয়াল ভ্যালোসিটি, এটা তো 600 মাইনাস 12s ইকুয়াল টু 0, তাহলে 12s, হ্যাঁ তাহলে 12s ইকুয়াল টু 600, তাহলে s ইকুয়াল টু 600 বাই 12 ইকুয়াল টু 50 মিটার। তারপর এটা আমার হোমওয়ার্ক থাকলো, আমি বলে দিচ্ছি, এস দিয়ে দিচ্ছি। এখানে একটা স্ট্রিং এর মধ্যে একটা অবজেক্টকে ঝোলানো আছে, এখানে একটা বডিকে ঝোলানো আছে সুতা দিয়ে, সুতাটার লেন্থ কত, এল। এবার আমি এই পজিশন থেকে একে টেনে আমি হাত দিয়ে এখানে নিয়ে আসছি, ধরে আসি এখনো, এবার ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর তার মানে এ পয়েন্ট থেকে রিলিজ করা হলো, তা এ পয়েন্ট থেকে রিলিজ করলে এদিকে তো আসবেই, তাহলে এখানে একটা ভ্যালোসিটি হবে, এই ভ্যালোসিটি বার করতে হবে কোশ্চেনে, দেখো তাই আছে, ফাইন্ড দ্য ভ্যালোসিটি এট দ্য পয়েন্ট বি, তাই বোধহয় আছে না। এখান থেকে যখন এখানে আসবে তার পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হবে, লস অফ পোটেনশিয়াল এনার্জি হবে, আর গেইন ইন কাইনেটিক এনার্জি হবে। এই পয়েন্টের কাইনেটিক এনার্জি কত, যখন ধরেছিলাম 0, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, আর এখানকার কাইনেটিক এনার্জি ভি ভ্যালোসিটি তুমি ধরে নাও, তাহলে কাইনেটিক এনার্জি কত, হাফ এমভি স্কয়ার, তাহলে গেইন মানে হাফ এমভি স্কয়ার, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, হাফ এমভি স্কয়ার মাইনাস 0, গেইন ইন কাইনেটিক এনার্জি হয়ে গেল। লস অফ পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি, এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কি করে বার করবে, হাইট দিয়ে, হাইট কোনটা, এইটা হচ্ছে হাইট, এমজিএইচ এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি, এমজি ইন্টু এইচ, এইচ মানে এইটা, এইচটা কি করে বার করবে, এইটা বার করার জন্য এল মাইনাস দিস, এইচ মানে তো এইটুকু, পুরোটা কত, এল থেকে এটা মাইনাস করলেই এটা বের হবে। এবার এইটুকু কত, এই ট্রায়াঙ্গেলের এটা বেস, এইটা হচ্ছে হাইপোটেনাস কত, এল, বেস বাই হাইপোটেনাস ইজ ইকুয়াল টু cos থিটা,
তাহলে বেসটা পাওয়া যাবে। তাহলে এল মাইনাস ওই বেসটা করলেই এইচ বের হবে। তাহলে জাস্ট এখানকার ভ্যালোসিটিটা তোমার বেরিয়ে যাবে, হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জি এইচ। তার মানে তোমার দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি সব করে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ। এটা দাঁড়াচ্ছে না, এইচ এর ভ্যালুটা হচ্ছে কি বললাম, এল মাইনাস দিস। বলো তো দিস কত? বেস ইজ ইকুয়াল টু হাইপোটেনাস কস থিটা, পারপেন্ডিকুলার ইকুয়াল টু হাইপোটেনাস সাইন থিটা। একবারে মনে রাখো, ওই বাচ্চাদের মতো বেস বাই হাইপোটেনাস ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে এটা তো বেস, এই ট্রায়াঙ্গেলটা এটা বেস না, এটা অ্যাঙ্গেল জন্য এটা বেস। তাহলে হাইপোটেনাস কত? এল, এল কস থিটা। তাহলে এল মাইনাস এল কস থিটা এইচ এর ভ্যালু। তাহলে লস অফ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি করার পর ভিটা এভাবে বার করতে হবে, তবুও বাড়িতে করবে প্র্যাকটিস। এবার দেখো একটা ইম্পর্টেন্ট প্রবলেম করাচ্ছি। আমরা যখন কোনো এক্সটেন্ডেড বডিকে যখন ডিসপ্লেস করব তখন ওয়ার্ক ডান আমরা কিভাবে বার করব, ডিসপ্লেসমেন্টটা কিভাবে ধরবো। ধরো একটা পার্টিকেলকে আমি এখান থেকে এখানে সরাচ্ছি, একটা পার্টিকেলকে এখান থেকে এখানে সরাচ্ছি, তুমি বলবে ডিসপ্লেসমেন্ট এটুকু না, ডিসপ্লেসমেন্ট তো এটাই। তাহলে আচ্ছা, এখন পার্টিকেল না নিয়ে এরকম বড় একটা বস্তুকে রিজিড বডিকে এইখান থেকে এখানে সরালাম, তাহলে এবার ডিসপ্লেসমেন্ট তুমি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট, এক্সটেন্ডেড অবজেক্টকে যদি আমি ডিসপ্লেস করি, সরাই, তাহলে কোন পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আমরা ধরবো, সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্টটা কত হলো এটা দেখতে হবে। সেন্টার অফ মাস কোথায় গেল, বুঝতে পারছো? তাহলে এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হিসাব করতে গিয়ে কিন্তু সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট দেখতে হবে। কোনো বডির সেন্টার অফ মাস যদি বডিটা সিমেট্রিক বডি হয়, সিমেট্রিক অ্যান্ড ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন যদি হয়, সেন্টার অফ মাস ঠিক জিওমেট্রিক্যাল সেন্টারে হয়। আচ্ছা ধরো এটা একটা ডিস্ক, এটা সিমেট্রিক, সিমেট্রিক মানে বোঝো তো? আচ্ছা এটা সিমেট্রিক, হাফ হাফ একই রকম দেখতে হতে হবে, ওটাই সিমেট্রিক। তুমি হাফ করো তাহলে এটা সিমেট্রিক। হ্যাঁ, ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, তারপরে পুরোটা ডেনসিটি ইকুয়াল, সব জায়গায় মাস ডেনসিটি ইকুয়াল। এটার সেন্টার অফ মাস কোথায় হবে, কোথায় হবে? জিওমেট্রিক্যাল সেন্টারে হবে। তাহলে এটা জিওমেট্রিক্যাল সেন্টার তো সেন্টার, এইখানে হবে সেন্টার অফ মাস, বুঝতে পারছো? আচ্ছা একটা ব্লক, এরও সেন্টার অফ মাস সেন্টারই হবে। সেন্টার মানে এই যে হাইট তার অর্ধেক হাইট হবে। হ্যাঁ, এই দিক থেকে এই হাইট, এই লেন্থ থেকে এই লেন্থের অর্ধেক, এইভাবে হবে। যদি বলা হয় এই সেন্টার অফ মাসের হাইট কত, তুমি বলবে রেডিয়াস। এখানে গ্রাউন্ড থেকে সেন্টার অফ মাসের হাইট কত, রেডিয়াস। এখানে গ্রাউন্ড থেকে সেন্টার অফ মাসের হাইট কত, হাইটের অর্ধেক। এইভাবে আমাকে ধরতে হবে। এইবার শোনো, এইবার আমি এই প্রবলেমটা করাচ্ছি। হ্যাঁ, প্রবলেমটা বোঝো। একটা ব্লক, এর মাস কত, লেন্থ 40 মিটার, হাইট 10 সেন্টিমিটার। দেখো মাটিতে শোয়ানো আছে, এটাকে আমি জাস্ট দাঁড়া করাবো উপরে, এটা দাঁড়া করিয়ে দিলাম। শোয়ানো ছিল 40 সেন্টিমিটারটাকে হাইট করে দিলাম। এখন তাহলে ওয়ার্ক করতে হবে তো নাকি? আমি যদি মোবাইলটাকে এরকম ছিল, এটাকে যদি আমি এরকম করি, আমাকে ওয়ার্ক করতে হলো না? এইবার এই ওয়ার্ক কোথা থেকে বের করবো, কিভাবে? এমজিএইচ, অ্যাকচুয়ালি এমজিএইচ সে, আর এইচটা কত, সেটা হচ্ছে সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট, ওটা দেখতে হবে। এটার সেন্টার ঠিক মিডিলে, এটুকুর হাইট 5 না, ধরো এটা H1, সেটা হচ্ছে 5। এটার সেন্টার অফ মাস তাহলে এখানে, এটা টোটালটা কত ছিল, আর এইটা তাহলে 20, মানে এটা H2 মনে করো 20। তাহলে H1 কত, 5, H2 কত, 20। আমাদের জানা হয়ে গেল, বাস। ওয়ার্ক ডান বার করতে হবে, ফাইন্ড ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি। তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি মানে এক্সটার্নাল ফোর্স কত ওয়ার্ক করছে সেটা। ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি মানে হচ্ছে কে করছে, কেউ না কেউ করছে বাইরের থেকে, এক্সটার্নাল ফোর্স ওয়ার্ক করছে। আচ্ছা, এক্সটার্নাল ফোর্স যত ওয়ার্ক করে সেটাকে আমরা ডেল্টা ইউ লিখি, মনে আছে? তার মানে U2 মাইনাস U1 লিখি, মনে আছে? U2 মানে হচ্ছে ফাইনাল পজিশনের পোটেনশিয়াল এনার্জি, U1 হচ্ছে ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি। দ্যাট ইজ U2 is equal to mgH2 minus mgH1। হ্যাঁ, তাহলে mg কমন, H2 মাইনাস H1। m কত, 20 কেজি, g কত 10, H2 কত 20 মাইনাস H1 কত 5। কিন্তু খেয়াল করছো এটা সেন্টিমিটারে ছিল, মিটারে কনভার্ট করার জন্য 10 টু দি পাওয়ার -2 করে দাও, বাইরে দুইটাই হয়ে গেল। এত ওয়ার্ক ডান মানে জুল। এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট নিউমেরিক্যালের মধ্যে এটা, ক্যালকুলেট ওয়ার্ক ডান ইন লিফটিং দ্য ফুল চেইন অন টেবিল টপ উইদাউট চেঞ্জিং কাইনেটিক এনার্জি। একটা পুরো চেইনের একটা পার্ট ঝোলানো আছে,
পুরো চেনটার লেন্থ হচ্ছে এল, এল বাই এন এত পার্ট ঝুলানো আছে। এই হ্যান্ড যে পার্টটা আছে এটাকে আমি উপরে তুলবো, টেবিলের উপরে তুলবো, তাহলে ওয়ার্ক করতে হবে। এখানেও ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে U2 মাইনাস U1। এখন যে কন্ডিশনটা আছে ঝুলানো আছে এটা তো ইনিশিয়াল কন্ডিশন। ফাইনাল কন্ডিশন কখন হবে? যখন পুরো চেনটাই যখন উপরে চলে যাবে, এটাই ফাইনাল কন্ডিশন। পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ আমাকে লিখতে হবে। এটা ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, এটা ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। ইনিশিয়াল মানে ঝোলানো অবস্থাটা, এই অবস্থাটা ইনিশিয়াল আর এই অবস্থাটা ফাইনাল। পোটেনশিয়াল এনার্জি কোনো একটা রেফারেন্স ফ্রেমে আমরা জিরো ধরতে পারি, অলওয়েজ আমরা ধরতে পারি। কি বললাম? পোটেনশিয়াল এনার্জি কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সে জিরো ধরতে হয়। আমরা কোথায় জিরো ধরবো? আমাদের সুবিধা মতো ধরবো। আমরা ধরে নিচ্ছি টেবিলের উপরে পোটেনশিয়াল এনার্জি জিরো, লেভেল রেফারেন্স লেভেলটা আমি এখানে ধরে নিচ্ছি টেবিলের উপরে, এখানে জিরো পোটেনশিয়াল এনার্জি। মানে শোনো, এবার এটা যখন ঝুলানো ছিল এর সেন্টার অফ মাসটাতে এতটা ডেপথে আছে, সেন্টার অফ মাসের হাইট কতটা? L/2n, পুরাটা L/n, তার হাফ L/2n হাইটে আছে সেন্টার অফ মাস। বুঝতে পারছো? সেন্টার অফ মাস এইখানে তুমি জিরো পটেনশিয়াল যদি ধরো, টেবিলের উপরে আমি জিরো পটেনশিয়াল ধরলাম। এবার কোনো বডি যদি তার নিচে থাকে তার পটেনশিয়াল এনার্জি মাইনাস, আর টেবিলের উপরে যদি কোনো বডি থাকে তার পটেনশিয়াল এনার্জি পজিটিভ। পটেনশিয়াল এনার্জি পজিটিভও হয়, নেগেটিভও হয়, জিরো হয়। তুমি জিরো তুমি ধরে নিচ্ছ, আমরা গ্রাউন্ডে যেমন জিরো ধরে নিই, আমি এখন এই টেবিলের উপরেই জিরো ধরে নিচ্ছি। এই অবস্থায় পটেনশিয়াল এনার্জি তাহলে মাইনাস, তাহলে U1টা কি? মাইনাস। আবার যখন আমি এটা উপরে ধরে নিব তখন পটেনশিয়াল এনার্জি কত ধরলাম? জিরো। মানে U2টা হচ্ছে জিরো। U2 ফাইনাল পটেনশিয়াল এনার্জি জিরো। টেবিলের উপরে যখন তোলা হয়ে গেল তখন তো পটেনশিয়াল এনার্জি জিরো, আর যখন ঝোলানো ছিল তখন পটেনশিয়াল এনার্জি মাইনাস। মাইনাস পটেনশিয়াল এনার্জি কত? M ইন্টু G ইন্টু L/2n, mgh না পটেনশিয়াল এনার্জি। এটা সেন্টার অফ মাস ধরতে হবে। টোটাল এটার লেন্থটা কত ছিল? L/n, তাহলে হাফটা কত? L/2n, তাহলে L/2n নিলাম mgh। অ্যাকচুয়ালি এটা মাইনাস mgh, এইচটাই হচ্ছে এটা। এবার এইচ তো নিশ্চয়ই পুরোটা না, সেন্টার অফ মাসকে আমাকে তুলতে হবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে প্লাস mg L/2n। এই এমটা কার মাস? আমরা যেটা করলাম এইটুকুর মাস। এইটুকুর মাস কি দেওয়া আছে? দেওয়া নেই। দেওয়া থাকলে চেনের মাসটা দেওয়া থাকবে ক্যাপিটাল এম, টোটাল চেনের মাস দেওয়া থাকবে। বুঝতে পারছো? কিন্তু এইটার মাস ধরা হলো স্মল এম। এবার স্মল এম কত হয় ইন টার্মস অফ ক্যাপিটাল এম লিখতে হবে, তবেই হবে। কি করে লিখবো এখন দেখো, মানে এইটুকুর মাস আমি লিখতে চাচ্ছি, ইন টার্মস অফ ক্যাপিটাল এম লিখবো। টোটাল চেনটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, ওপরে আর নিচে মিলে টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এইটুকুর মাস কত? এইটুকু লেন্থ কত? L/n। জাস্ট ইউনিটারি মেথড বলতে পারলো না, এল লেন্থ যখন তখন মাস ক্যাপিটাল এম, টোটাল চেনের মাস। ইউনিট লেন্থের মাস M/L, এইটুকু লেন্থের মাস L/n লেন্থের মাস M/L ইন্টু L/n, M/n। দেখলা স্মল এম এর ভ্যালু কালে তাহলে দেখা যাচ্ছে M/n, M/n ইন্টু G L/2n। অ্যান্সার mg ক্যাপিটাল এম, কিন্তু এটা এখন 2n স্কোয়ার। একটা স্প্রিং কে ঝোলানো আছে, নিচে মাস এম। আচ্ছা, এম মাস ঝুলিয়ে দিলে ধরো স্প্রিং এর লেন্থ এটা হচ্ছে স্প্রিং এর লেন্থ এইটুকু। এদিকে একটা স্প্রিং কে ঝোলানো আছে শুধু এইভাবে। এবার এর নিচে একটা মাস ঝুলিয়ে দিলাম, তাহলে এই পজিশনে থাকবে। যখন মাস ছিল না তখন ওইটুকু লেন্থ, আর যখনই মাস ঝুলিয়ে দিলাম কি হবে? এটা নিচে এতখানি নেমে যাবে। বুঝতে পারছো? এই নেমে যাওয়ার জন্য ওয়ার্ক ডান হবে। কে কে ওয়ার্ক ডান করবে? দুইজন আছে এখানে, একটা গ্র্যাভিটি আর একটা হচ্ছে স্প্রিং ফোর্স। গ্র্যাভিটি কত ওয়ার্ক করবে, স্প্রিং ফোর্স কত ওয়ার্ক করবে? এক্স লেন্থ ইনক্রিজ করলো, মনে করো এক্স ম্যাক্স ট্যাক্স বাদ দাও, এক্স লেন্থ ইনক্রিজ করলো। গ্র্যাভিটি ওয়ার্ক, গ্র্যাভিটি ফোর্স কত? এম জি। গ্র্যাভিটি ফোর্স ডাউনওয়ার্স না, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হলো? ডাউনওয়ার্স। তাহলে এম জি এক্স গ্র্যাভিটির ওয়ার্ক। আর কি
তো অ্যান্সার হচ্ছে এমজি এক্স। এক্স লেন্থ ইনক্রিজ করলো, এক্স বাড়লো। হ্যাঁ, স্প্রিং এর ওয়ার্ক ডান কত হবে? স্প্রিং ফোর্স আপওয়ার্ড, স্প্রিং ফোর্স উল্টো দিকে হয় এক্সটার্নাল ফোর্সের। স্প্রিং ফোর্স তাহলে উপরের দিক, ডিসপ্লেসমেন্ট নিচের দিক, এক্স। দেখো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স আমরা ডিরেক্ট ফর্মুলা জানি তো, আগের দিন করানো হচ্ছে। হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, মনে নেই? এটা নেগেটিভ। এক্সটার্নাল ফোর্স কত ওয়ার্ক করে? সেটা হচ্ছে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। এটা কার ওয়ার্ক ডান? এটা এক্সটার্নাল ফোর্সের। আর স্প্রিং ফোর্সের ওয়ার্ক ডানটা কি হবে? এরই মাইনাস হবে, মাইনাস হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্প্রিং ফোর্স যখন তখন মাইনাস সাইন দিতে হবে। হ্যাঁ, ওয়ার্ক ডান বাই স্প্রিং যেগুলো মাইনাস হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। এখন শোনো, এই ভ্যালুগুলো তো বসাতে হবে। এক্স ওয়ান মানে 0, ইনিশিয়াল লেন্থ ইনক্রিজ কত ছিল? 0, 0 থেকেই তো, তাহলে এটা 0 আর এটা তো এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার মানে হাফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ মাইনাস একটা আছে, হ্যাঁ মাইনাস তো দিতেই হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, পুরো অঙ্ক কেটে দেবে। এখানে ওয়ার্ক আর পোটেনশিয়াল এনার্জিতে মাইনাস প্লাস ঠিকঠাক না দিলে কেটে দেবে। হচ্ছে এবার হচ্ছে, হ্যাঁ বলো। রেট অফ ওয়ার্ক ডান ইজ পাওয়ার, এভারেজ পাওয়ার। যখন আমরা বলবো পি এভারেজ, তখন ওয়ার্ক ডান বাই টাইম ইন্টারভেল, তার মানে ডাব্লিউ বাই ডেল্টা টি লিখতে পারো, ডাব্লিউ বাই টিও লিখতে পারো, কোনো ব্যাপার না। টাইম ইন্টারভেল টি দিয়ে লিখতে পারো, ডাব্লিউ বাই টি। এটাকে আমরা বলছি এভারেজ পাওয়ার। আরেকটা পাওয়ার আছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ইনস্ট্যান্টেনিয়াস ব্যাপারটা কি রকম ভাবে আসে আর এভারেজ ব্যাপার কেমন করে আসে? সেই হ্যাঁ ডেরিভেটিভ ফর্মে করলেই ইনস্ট্যান্টেনিয়াস হলো। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পি ইন, সেটা কি? ডি ডাব্লিউ বাই ডিটি। হ্যাঁ এটাকে আরেকটু চেঞ্জ করবো, দেখো। হ্যাঁ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পি ইন, নট ডাব্লিউ বাই টি, ডি ডাব্লিউ বাই ডিটি। এবার দেখো ডি ডিটি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, মনে আছে? ফোর্স যদি কনস্ট্যান্ট হয়, এফ ডট এস ফর কনস্ট্যান্ট ফোর্স, ফোর্স বাইরে চলে আসবে। কনস্ট্যান্ট ফোর্সের জন্য এটা ফর কনস্ট্যান্ট ফোর্স, ফোর্স যদি কনস্ট্যান্ট হয় ফোর্স বাইরে চলে আসবে, আসলো। তাহলে ডিএস বাই ডিটি থাকলো ভেতরে, এসটা ভেতরে থাকলো। ডিএস বাই ডিটি কে আমরা কি বলি? তাহলে এফ ডট ভেলোসিটি, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ফোর্স ডট ভেলোসিটি করলে পাওয়ার হয়, এটা মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। ফোর্স ডট ভেলোসিটি। আচ্ছা, পাওয়ার কি কোয়ান্টিটি? স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? পাওয়ার স্কেলার কোয়ান্টিটি। পাওয়ার ইজ স্কেলার। হ্যাঁ, পাওয়ারের ইউনিট বলো, ওয়ার্কের ইউনিট বাই টাইমের ইউনিট। ওয়ার্ক বাই টাইম, ওয়ার্কের ইউনিট কত? জুল, এসআইতে জুল পার সেকেন্ড। বাট এটার একটা নাম আছে, এটাকে আমরা কি বলি? জুল পার সেকেন্ডকে ওয়াট বলি এটাকে। এটা এসআই সিস্টেম। যদি বলে সিজিএস সিস্টেমে পাওয়ার আর্ক পার সেকেন্ড, এটার কোনো নাম নেই, এটা আর্ক পার সেকেন্ড সিজিএস সিস্টেম। এইচপি একটা ইউনিট আছে, হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়াল, শুধু মনে রাখো 746 ওয়াট হয়। কিন্তু নিউমেরিক্যাল করার ক্ষেত্রে আমরা 746 দিব না, ক্যালকুলেশন ঝামেলা হয়ে যাবে। তাহলে কি নিব? 750 নিব, নিয়ারলি 750 ওয়াট। হ্যাঁ ওটা 46। এই অ্যাপ্রক্সিমেশন, এগুলোর বিষয়গুলো বুঝতে হয়। তুমি মনে করো তোমার ভ্যালুটা মনে করো যদি 10 থাকে, 10-এর থেকে 4 ইচ্ছা মতো বাড়িয়ে দিলাম, 14 করে ফেললাম, এটা করা যাবে না। কিন্তু তোমার যদি থাকে 10,000, সেখানে 4 বাড়ালে কোনো যায় আসে না, বাড়ানো যায়, সায়েন্স আমাদের তাই বলে। বুঝতে পারছো? যখন এটা বড় টার্ম তখন এটা স্মল, ওই স্মল কোয়ান্টিটিকে তুমি যোগ করতেও পারো, নাও করতে পারো, তাহলে করা যায়। কিন্তু কাছাকাছি দুটো করা যাবে না। তার মানে কি? আমি কি এখানে কি বললাম? 10 এর ক্ষেত্রে 4 কে আমি নেগলেক্ট করতে পারবো না, কিন্তু আমি 10,000 এর ক্ষেত্রে 4 কে নেগলেক্ট করতে পারি। 4 দেখো একবার নেগলেক্ট হচ্ছে, আবার নেগলেক্ট করা যাচ্ছেও না,
এগুলো সব তো এগুলো সব কি বলে রিলেটিভ ব্যাপার। একটা ফুটবলের ওয়েট একটা ক্রিকেট বলের ওয়েট, তোমাকে প্লাস করতে বললো, তুমি কোনোটাকে নেগলেক্ট করতে পারবে না, দুটোর মাস প্রায় ইকুয়ালি আছে ধরো। এবার তোমাকে বললো আর্থের মাসের সঙ্গে ফুটবলের মাস প্লাস করো, ফুটবলের মাসটাকে প্লাস করার কোনো মানে আছে? এই যে নেগলেক্ট করতে পারলাম। হ্যাঁ, এইরকম হচ্ছে কম্পারিজনের ব্যাপারটা।